শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার, সেমিয়েগুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের নতুন একটি অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমি যে আপনাদের সেকেন্ড রাউন্ড স্পেশাল টেস্ট কিছুদিনের মধ্যেই শুরু হবে। তো সেখানে আমরা অধ্যায় 2, 9, 10 এই তিনটা অধ্যায় রেখেছি। তো অধ্যায় 2, 9, 10 এই তিনটা চ্যাপ্টারই আপনাদের সাথে আলোচনা করেছি আমি। গত ক্লাস পর্যন্ত আমরা অধ্যায় 2 নিয়ে কথা বলেছি, তার আগে আমরা অধ্যায় 9 এবং 10 নিয়ে কথা বলেছি। তো আজকে যেহেতু আমি এই মাসটা চাচ্ছি সেকেন্ড পেপারের বিষয়গুলো শেষ করে ফেলতে, কারণ পরবর্তী মাসে আমি ফার্স্ট ইয়ারের কিছু কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে রিভাইজ করাবো, যাতে আপনাদের টেস্ট পরীক্ষার আগে সকল সমস্যা শেষ হয়ে যায়। তো এর জন্য আমি আজকে অধ্যায় 3 সেটা আলোচনা করব, কারণ সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো নিয়ে একটু রিভাইজ করাই দিতে চাই, যাতে আপনাদের টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো হয়, বা এই কন্টেন্টগুলো আপনারা টেস্ট পরীক্ষার আগে প্রিপারেশন হিসাবে কাজে নিয়ে করতে পারেন। তো আজকে আমরা প্রথম ক্লাস পরিকল্পনার। তো আমরা পরিকল্পনার সংজ্ঞা বা ধারণা নিব একটু, তারপর পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার লক্ষ্য, পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ, তারপর আমরা কিছু বাড়ির কাজ আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের আলোচনাটা শুরু করি। আজকের আলোচনার শুরুতেই আমরা পরিকল্পনার ধারণা। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার সর্বপ্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা দিয়ে একটা কাজ শুরু হয়। তো প্ল্যানিং, আমরা জানি যে প্ল্যানিং করি, তাই না? আমরা যে কোনো কিছু, এই যে আপনাদের সেকেন্ড টেস্ট হবে, তো আপনারাও কিন্তু একটা প্ল্যান করতেছেন যে আপনারা কিভাবে পড়বেন, কোন সাবজেক্টটা কতক্ষণ পড়বেন, কোন কোন টপিকগুলো আপনাদের প্রবলেম আছে, কোন কোন টিচারের ক্লাসগুলো আপনাদেরকে আবার একটু ফলো করতে হবে। তো এটা কিন্তু আপনারা প্ল্যান করি আমরা, তাই না? প্ল্যান করে তারপরে আপনারা কি করেন, সেটাকে পরবর্তী ধাপগুলো আমরা করি। তো এখানে আমরা কথা বলবো প্ল্যানিং নিয়ে। তো পরিকল্পনা হলো ভবিষ্যতের কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। অর্থাৎ ভবিষ্যতে আপনাদের পরীক্ষা হবে, তো আজকে আপনি ডিসিশন নেবেন যে আমার ভবিষ্যতে পরীক্ষায় ভালো করার জন্য কি কি করতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কখন কোন কাজ, যেমন আমি দেখেন ইংলিশে যদি আপনারা দেখেন, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা চিন্তা করি। ওয়াই, কেন করব; হু, কে করবে; ওয়ার, কোথায় হবে; হোয়াট, কি করব; হাউ, কিভাবে করব; হোয়েন, কখন করব। অর্থাৎ প্ল্যানিং এর মাধ্যমে ম্যানেজার এই কয়টা কোশ্চেনের অ্যান্সার বের করার চেষ্টা করে। তো কোনো কাজ কখন, কিভাবে, কার দ্বারা কখন হবে, সে বিষয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি করাই পরিকল্পনা। ভবিষ্যৎ কার্যের একটি নকশা বা প্রতিচ্ছবি, আমরা একটা নকশা করতেছি। তো আমরা বিভিন্ন ভাবে করি সেটা আমাদের অভিজ্ঞতার আলোকে। পরিসংখ্যানিক বিভিন্ন টুলস ইউজ করতে পারি, বিভিন্ন যুক্তির ভিত্তিতে অতীত আলোচনা বা অতীত ফলাফলকে বিশ্লেষণ করে সেটা, যেমন ইতিপূর্বে ঘটেছে, কিভাবে ঘটছিল, কি করছিলাম আমরা, কেন এটা খারাপ হয়েছিল, তো এই খারাপটা থেকে কি শিক্ষা নেওয়া আছে। তো এই সবগুলো আমরা বিবেচনা করে একটা নতুন প্ল্যানিং করি, এবং এই প্ল্যানিংটা যত ভালো হবে তত কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো। আপনি প্ল্যানিং যত ভালো করবেন আপনার প্রতিষ্ঠান তত ভালো আগাবে। আদারওয়াইজ প্ল্যানিং ভালো না হলে প্রতিষ্ঠান ভালো আগাবে না। অবশ্যই প্রতিটা কাজের প্ল্যানিং ভালো হইতে হবে। তো আমাদের বাংলাদেশে অনেক কাজ হয়, কিন্তু প্ল্যানিংটা ভালো না হওয়ার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বড় বড় প্রজেক্ট গুলাতে পিছায় থাকি। ঠিক আছে, প্ল্যানিং ভালো হয় না, বা প্ল্যানিং যেটা হয় অ্যাকুরেট প্ল্যানিং হয় না। সে ধরনের প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। প্ল্যানিং করার জন্য কিন্তু আলাদা প্ল্যানিং ম্যানেজারও থাকে অনেক সময়, ঠিক আছে, যাদের কাজ হচ্ছে প্ল্যান করা। প্ল্যানিং করার জন্য বিভিন্ন এডুকেশন বা ডিগ্রিও আছে, শুধুমাত্র প্ল্যানিং এর উপরেই সে পড়ে, কিভাবে একটা বিজনেসের প্ল্যান করতে হয়, ঠিক আছে, বা একটা প্রতিষ্ঠানের কোনো একটা কাজের জন্য কিভাবে প্ল্যান করতে হয়। তো
তো প্রতিটা ক্ষেত্রে প্ল্যানিং ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আপনার শুরুর স্টেপ একদম। তো প্ল্যানিং এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। লক্ষ্য অর্জনে সহায়তা। তো প্রতিটা আপনারা একটা লক্ষ্য সেট করি আমরা, তো এই লক্ষ্য সেট করে আমরা সেই লক্ষ্যে আগানোর চেষ্টা করি। তো প্ল্যানিং আপনারে সহায়তা করে সেই লক্ষ্যে কিভাবে আপনি আগাতে পারেন। তো আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ করার জন্যই কিন্তু আমি আজকে প্ল্যান করতেছি। আপনার লক্ষ্য যে আপনি ইন্টারে একটা ভালো রেজাল্ট করবেন, বা আপনার লক্ষ্য আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, তো সেই লক্ষ্যেই কিন্তু আপনি আজকে কি করতে হবে সেটার পরিকল্পনা করেন। বাস্তবমুখী, আপনাকে প্ল্যানিং অবশ্যই বাস্তবমুখী হতে হবে। একটু আগে আমি বলতেছিলাম আমরা অনেক সময় আমাদের বাস্তবমুখী প্ল্যানিং এর অভাবে আমরা আগাইতে পারে না, বা আমাদের এখানে অনেক প্ল্যানই থমকে যায়। তো বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আমরা অনুমান করব ঠিকই, বাট সেই অনুমানটা যাতে বাস্তবমুখী অনুমান হয়। আপনি আজকে ধরেন প্ল্যান করলেন যে এখন আপনার 1000 পিস শার্ট বিক্রি করেন, আপনি সামনের বছর 10,000 পিস শার্ট বিক্রি করবেন। বাস্তবমুখী সেটার জন্য যদি আপনি প্ল্যান করেন, বাস্তবমুখী হবে না। বা আপনি 10,000 পিস শার্ট বিক্রি করবেন, তার জন্য যে ধরনের প্ল্যানিং, সেই ধরনের প্ল্যানিং আপনার নাই, বা অবাস্তব কিছু প্ল্যান করতেছেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না, প্ল্যানিংটাই নষ্ট। তো অতীত অভিজ্ঞতার প্রতিফলন, অবশ্যই আমরা অতীত থেকে শিক্ষা নিতে হয়। আমরা একটা কথাটা সবাই আমাদের গুরুজনরা বলে, শুনবেন তো, অতীতে আমরা যে ভুলগুলা করি যাতে আমরা সেই ভুল আর না করি। তো সেই অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তী প্ল্যানিং করব সেম কাজের জন্য। আমরা আগে অতীতে কি করছি সেটা বিবেচনা করব। আর যদি একদমই নতুন হয়, সেই ক্ষেত্রে আমরা নতুন ভাবে অন্যান্য ক্ষেত্রে এটার সাথে রিলেটেড কিছু ক্ষেত্র, ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি রিলেটেড বা কিছুটা রিলেটেড, সেটার আলোকে আমরা একটা ডিসিশন নিতে হবে। যেমন এখন এই যে করোনার কারণে আপনার প্ল্যানিং অনেক চেঞ্জ হবে বিজনেসে, তো এটা আমরা আগে কখনোই পাই নাই, তো এটার অতীত অভিজ্ঞতা নাই। তো অন্যান্য ক্রাইসিস মোমেন্টে আমরা কি করছিলাম, ওইটা থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে প্ল্যানিংটা করব। বহুমুখী ব্যবহার, আপনার এই প্ল্যানিংটার বিভিন্ন ব্যবহার বা ব্যাপ্তিটা অনেক বড় হইতে হবে, বিস্তৃত হইতে হবে, যাতে সবাই এটা বুঝতে পারে, সব বিভাগ উপবিভাগ সবাই এটাকে ব্যবহার করতে পারে, সবার জন্য যাতে সহজবোধ্য হয়। নিরবিচ্ছিন্নতা, অর্থাৎ এটা নিরবিচ্ছিন্নভাবে হইতে হবে, যাতে এটার মধ্যে একটা চেইন আকারে এই কাজটা হয়, চেইনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, নিরবিচ্ছিন্নভাবে এই কাজটা হতে হবে। প্ল্যানিং নিরবিচ্ছিন্ন, আপনি আজকে প্ল্যান করলেন, শেষ না, মডিফিকেশন লাগবে প্ল্যানিং এর, আবার কোনো নতুন প্ল্যানিং, সবগুলা প্রতিনিয়ত চিন্তা থাকতে হবে। ব্যাকআপ প্ল্যানিং রাখতে হবে, সেই ব্যাকআপ গুলা নিয়ে কথা চিহ্নিত করতে হবে, কোন ব্যাকআপটা ভালো সেটা নিতে হবে, এগুলা থাকতে হবে। যৌক্তিকতা, যৌক্তিক কিনা, কতটা যৌক্তিক আপনার বিজনেসের জন্য, আপনার সমাজের জন্য, সেটার যৌক্তিকতা যাচাই করতে হবে। কাস্টমারের সাথে বা আপনার বিজনেসের যে কোনো যারা স্টেক হোল্ডার, তাদের সাথে বসে এটা যৌক্তিকতা দেখতে হবে। সময় ভিত্তিক পরিকল্পনা, একটা সময় নিতে হবে। আপনি সারাজীবনের জন্য পরিকল্পনা করতে পারবেন না, একটা সময় ভিত্তিক, যে 3 মাস পর কি হবে, 6 মাস পর কি হবে, 1 বছর পর কি হবে, সেভাবে সময় ভিত্তিক পরিকল্পনা করতে হবে। যাতে তাহলে কি হবে, যেমন আপনি যদি বলেন যে আপনার এখন টার্গেট হচ্ছে এইচএসসি বা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তো এই সময় ভিত্তিক আপনি প্রথম 1 মাস কি করবেন, ডিসেম্বর মাসটা কিভাবে পড়বেন, জানুয়ারি মাসটা কিভাবে পড়বেন, যদি মার্চ এপ্রিলে আপনাদের পরীক্ষা হয়, তাহলে আপনারা টেস্টের পর পর কিভাবে প্ল্যানিং করে আপনারা বোর্ড পরীক্ষাটা দিবেন, আপনাদের পড়ার প্ল্যানিংটা আপনারাই। তারপরে আবার বোর্ড পরীক্ষা হয়ে যাওয়ার পর ধরেন আরো 3 মাস পরে আপনাদের অ্যাডমিশন টেস্ট, তো ওই অ্যাডমিশনের সময়টা কি করবেন, বা এখনই কোনো প্রিপারেশন নিবেন কিনা এই পড়ার পাশাপাশি অল্প কিছু। তো এগুলা সব সময় ভিত্তিক। আমরা যদি অনেক লং টার্মে প্ল্যান করে রাখি তাহলে কিন্তু কঠিন, এটাকে যদি আমরা ভেঙে ভেঙে অল্প দিনের জন্য করি, বড় লক্ষ্যটাকে ভেঙে আন, বড় লক্ষ্যটা তো আমাদের থাকবে যে আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো 6 মাস পরে আরো, কিন্তু এই 6 মাস পরের কাজগুলোকে আমরা আরো ভেঙে ভেঙে প্ল্যান করি, ছোট ছোট প্ল্যান অনুযায়ী যদি আগাই, আমরা বড় প্ল্যানটা সাকসেস পাবো। সময় থাকতে হবে। নমনীয়, ফ্লেক্সিবল, আপনার বিভিন্ন পরিস্থিতির সাথে যাতে খাপ খাওয়াই নিতে পারে পরিকল্পনাটা, ওইরকম হইতে হবে যাতে পরিবর্তন করা যায়, প্রয়োজন অনুযায়ী আমি ফাইন টিউন করতে পারি। যদি ফাইন টিউনিং এর অবস্থা না থাকে, তাহলে আমি পারবো না। যেমন আপনি যখন প্ল্যানিং করে রাখছেন যে
জানুয়ারিতে আমাদের টেস্ট পরীক্ষা হবে সাপোজ, তো কোনো কারণে সেই পরীক্ষাটা একটু পিছিয়ে ফেব্রুয়ারিতে হয়ে গেল, তাহলে আপনাকেও পড়ার কিছুটা চেঞ্জেস আনতে হবে। বা আপনি টার্গেট করে রাখছেন যে গ ইউনিটের পরীক্ষা ধরেন নেক্সট সেপ্টেম্বরে হবে, তো এই পরীক্ষাটা দেখা গেল হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যে অক্টোবরে বা নভেম্বরে হলো, বা কোশ্চেন প্যাটার্নটা কিছুটা চেঞ্জ করলো ঢাকা ইউনিভার্সিটি, তো সেই ক্ষেত্রে আপনাকেও পড়ার প্ল্যানিং এ কিছু চেঞ্জ আসতে হবে। তো এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। সম্পদের সঠিক ব্যবহার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে সম্পদ আছে, সম্পদ বলতে যে সবসময় যন্ত্রপাতি, আমরা অ্যাকাউন্টিং এ যে সম্পদ বলি সেটা না, ম্যান পাওয়ার, সেটাও সঠিক ব্যবহার থাকতে হবে। ম্যান পাওয়ারেরও সঠিক ব্যবহার থাকতে হবে, সুষ্ঠু, যাতে তাদের 100% তারা তাদের এফার্ট দিতে পারে, আপনার যন্ত্রপাতি যাতে 100% ব্যবহার হয়। সমন্বয় করে, আমরা লাস্ট ক্লাসগুলো সমন্বয়ের কথাও বলছি, তো বিভিন্ন বিভাগের সাথে বসে আপনাকে এই প্ল্যানিংটা সেট করতে হবে। আপনি আজকে 10,000 শার্ট বিক্রি করবেন বলতেছেন, তো আপনার মার্কেটিং সেলস টিম জানেই না, তো সবাইকে নিয়ে বসতে হবে এবং সবার সাথে বসে আপনি প্ল্যান করবেন যে ভাই আমরা 10,000 শার্ট যদি বেচতে হয় কি কি প্ল্যান নিয়ে আগাইতে হবে, ঠিক আছে? কারণ সব ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন ছাড়া তো আপনি ওই লক্ষ্যে যাইতে পারবেন না 10,000 শার্ট পিসের বিক্রি। তো এই সবার মধ্যে একটা সমন্বয় আনতে হবে, এবং কিভাবে আমরা কাজগুলো করব সবাই যাতে ওই একই প্ল্যানে থাকি, একই ট্র্যাকে থাকি, ওইভাবে প্ল্যানিংটা সাজাইতে হবে। এবং একই সাথে সেটা অবশ্যই নিয়ন্ত্রণও করতে হবে, আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ঠিক থাকতে হবে, কর্মচারীদের, আপনার উপকরণের, আপনার যন্ত্রপাতির এই উপকরণ সবকিছু নিয়ন্ত্রণ থাকতে হবে, যাতে পরিকল্পনার সাথে আপনার বাস্তব কাজগুলো দেখবেন সেভাবে হচ্ছে কিনা সেটা দেখতে হবে, নিয়মিত সেটার ফিডব্যাক নিতে হবে। তো নিয়ন্ত্রণেও পরিকল্পনার ইম্পর্টেন্ট। তো পরিকল্পনার লক্ষ্য কি? পরিকল্পনা প্রত্যাশিত ফলকে আমরা লক্ষ্য বলি। আমরা জানি কিছু প্রতিষ্ঠান কিছু কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্যই লক্ষ্য নির্ধারণ করে, তাই না? আমরা কাজ করতেছি, যেমন এই লোকটা দৌড়াচ্ছে ওই পয়েন্টে যাওয়ার জন্য, তাই না? তার লক্ষ্য এখানে। তো এখানে কিছু মানবীয় জিনিসও লাগে, কিছু অমানবীয়, মানুষ রিলেটেড না লাগে। লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পনা নেওয়া হয়। তো লক্ষ্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, অর্থাৎ গোলটা আপনার জন্য মেইন। ম্যানেজমেন্টের একটা গোল থাকবেই, এটা সুনির্দিষ্ট থাকতে হবে, কখন প্রতিষ্ঠানে কর্মকাণ্ড কিভাবে কার দ্বারা হবে সেভাবেই পরিকল্পনা করতে হবে। তো ডব্লিউএইচ নিউম্যান বলছিলেন যে লক্ষ্য প্রশাসনের নানাবিধ উদ্দেশ্য অর্জনে কাজ করে। আপনার যদি গোল থাকে তাহলেই আপনি কোম্পানির উদ্দেশ্য যা আছে সেগুলো ফুলফিল হবে। লক্ষ্য হলো ভবিষ্যতের কাঙ্ক্ষিত ফল, প্রান্তিক ফল যা প্রতিষ্ঠান অর্জন করতে চায়, আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কৌশল যেটা সেটাই পরিকল্পনা। এবার আমরা পরিকল্পনার কিছু অন্যান্য কাজের সাথেও সম্পর্ক আমরা জানতে পারি। যেমন আমরা যদি এখানে একটু বলি যে লক্ষ্য যদি ঠিক থাকে আমরা সেই দূর কোথায় যেতে চাই সেটা চিহ্নিত করব, উদ্দেশ্য থাকবে, আমাকে নির্দিষ্ট পরিমাণের নির্দেশনা দিতে হবে, আমাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এই প্রত্যেকটা আইটেম, অনিশ্চয়তা থাকবে, সেই অনিশ্চয়তা দূর করা, দৃষ্টিভঙ্গি, এক এক কর্মীর দৃষ্টিভঙ্গি এক এক রকম, এই প্রত্যেকটা জিনিসই আমাদের পরিকল্পনার লক্ষ্য বা পরিকল্পনার ফলাফল পাওয়ার জন্য কাজে লাগবে। এই লক্ষ্য নিয়ে আমরা আগাবো। তো এবার আসি আমরা যে ব্যবস্থাপনা অন্যান্য কার্যাবলীর সাথে পরিকল্পনার কি সম্পর্ক। ব্যবস্থাপনা নানাবিধ কার্যাবলী আমাদের সাথে জানি, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেরণা, যোগাযোগ, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, রাইট? তো প্রথমেই শুরু করি আমরা, শুরু করি হচ্ছে পরিকল্পনা দিয়ে, শেষ করি নিয়ন্ত্রণ দিয়ে। তো আমরা যদি এটা একটা রোডের সাথে তুলনা করি, তো পরিকল্পনা হলো প্রথম প্রান্ত, নিয়ন্ত্রণ হলো শেষ প্রান্ত, তো এর মাঝখানে এই কার্যাবলীগুলো থাকতেছে। তো পরিকল্পনা বাস্তবায়নের শেষে নিয়ন্ত্রণে তা মূল্যায়ন করা হয়। মাঝখানের কাজগুলি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে, অথবা বলা যায় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বা লক্ষ্য অর্জনের জন্য মাঝখানের কাজগুলি করি। তো এইগুলা প্রত্যেকটাই অবিচ্ছেদ্য। পরিকল্পনাকে পূরণ করার জন্য সংগঠন থাকে, কর্মী সংস্থান থাকে, নির্দেশনা থাকে, প্রেষণা থাকে, প্রত্যেকটা আইটেম থাকতেছে এই পরিকল্পনাটাকে সাকসেসফুলি করার জন্য। তো এই সবগুলি কাজই পরিকল্পনার উপর নির্ভরশীল। পরিকল্পনা আছে বলে আপনার কর্মী লাগবে, পরিকল্পনা আছে বলেই আপনার কি প্রেরণা দরকার দিতে হবে।
তো এই এখন পরিকল্পনার পদক্ষেপগুলো যদি আমরা কথা বলি, কিভাবে স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পনা নেওয়া হয়। প্রথমে সমস্যা সুযোগ সম্পর্কে অবহিত হয়। কোন একটা সুযোগ আসলো বা সমস্যা অ্যারাইজ হলো, যেমন কোভিড-19 এর একটা সমস্যা আর কি, তো আপনাকে এটাকে বুঝতে হবে কি সমস্যা আমার। তারপর উদ্দেশ্য সেট করা, যে আমার এখন উদ্দেশ্য কি, আমাকে এই বছর কোম্পানি বাইচা থাকার উদ্দেশ্য, অর্থাৎ কোম্পানি যাতে পড়ে না যায়, কোন রকম ব্রেক ইভেনে আসতে পারলে না লাভ না লস, এটা আমার উদ্দেশ্য এই বছরে, যে নো লাভ নো গেইন। তারপর লক্ষ্য প্রতিষ্ঠা, এজন্য আমি কিছু লক্ষ্য সেট করব। তারপর আমি তথ্য সংগ্রহ করব, যে লোকজন কি নিচ্ছে কি খাচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি লাক্সারিয়াস প্রোডাক্ট বানান, কিন্তু এখন এই বছর লোকজন লাক্সারিয়াস প্রোডাক্ট কিনতেছে না, তখন আপনাকে কি করতে হবে, লাক্সারিয়াস প্রোডাক্ট কম মার্কেটে ছাড়তে হবে, চেষ্টা করতে হবে পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট ছাড়া। এই ধরনের তথ্য কালেক্ট করতে হবে। তারপর পরিকল্পনার পটভূমি প্রতিষ্ঠা, এখন এই পকেট ফ্রেন্ডলি বলতে কতটা দামের মধ্যে থাকবে, এই ধরনের পরিকল্পনা আপনার পক্ষে সম্ভব কিনা ওই দামের মধ্যে আসা। ওই ধরনের আসতে হলে আপনার র ম্যাটেরিয়ালের দাম কমাতে হবে, তো এই র ম্যাটেরিয়াল আপনি কালেক্ট করতে পারবেন কিনা, আপনার সাপ্লায়ার দিতে পারবে কিনা, বা আপনার যারা সেলস গার্ল সেলসম্যান আছে তারা এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারবে কিনা, অভ্যস্ত কিনা। তো এই ধরনের পরিকল্পনাগুলো আপনাকে নিতে হবে। পাশাপাশি আপনাকে বিকল্প কিছু পদ্ধতি বা বিকল্প কর্ম পদ্ধতি উন্নয়ন রাখতে হবে, অর্থাৎ বিকল্প পরিকল্পনাও করতে হবে, যে আমরা বিকল্প ধারণার জন্য